আসসালামু আলাইকুম। শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর তৃতীয় খণ্ড, পর্ব ৭০। লেখিকা ডায়না ইমরোজ লাকি। সকালটা নিতান্তই একা। প্রতি সকাল যেন একটি সোনালি আলোরেখা সূর্য নিয়ে হাজির হয়, যার সবটুকু উষ্ণতা গলে পড়ে ভুবনের মাঝে। সারা দেয় নতুন একটি দিন। আজ আর সেই সূর্য কিরণ নিয়ে হাজির হয়নি। সকালটা কুয়াশার চাদরে ঢেকে আছে। গতকাল অবধি চৌধুরী বাড়িটি জুড়ে ছিল হৈহুল্লোড় আমেজে উন্মাতাল। আজ তা কেবলই নিস্তব্ধ আঙ্গিকারে ঘেরা। এটাই কি হওয়ার কথা ছিল? শূন্যতা ঘেরা স্বপ্নগুলো হাতছানি দিচ্ছে চারপাশে। দেওয়ারই কথা কিছু নিয়তি কেবল নির্মম পরিহাস নিয়ে উকি দেয়া, যা সৃষ্টি করে অসহ্য তীব্র ব্যথা। আজ সেই ব্যথা উকি দিচ্ছে সবার মনে। শহর থেকে ডাক্তার, গ্রামের অন্যতম হাকিমকে আনা হয়েছে। উনারা জানান মায়া আর কথা বলতে পারবে না। অতিরিক্ত আঘাতজনিত ধাক্কা, শক পেলে মানুষের শরীরে এমন কিছু গুরুতর পরিবর্তন ঘটে, যার ফলে অনেক সময় সে কথা বলতে পারে না। শক আসলে এমন একটি অবস্থা যেখানে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো, বিশেষ করে মস্তিষ্ক, পর্যাপ্ত রক্ত ও অক্সিজেন পায় না। এর প্রভাব সরাসরি মানুষের সচেতনতা, চিন্তাক্ষমতা ও কথা বলার সক্ষমতার উপর পড়ে। শকের সময় রক্তচাপ হঠাৎ করে অনেক কমে যায়, ফলে মস্তিষ্কে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়। মস্তিষ্ক ঠিকভাবে কাজ না করলে মানুষ অস্পষ্ট হয়ে যায়, কথা জড়িয়ে যায় অথবা একেবারেই কথা বলতে পারে না। অনেক ক্ষেত্রে রোগী শুধু চোখ মেলে তাকিয়ে থাকে, কিন্তু প্রশ্নের উত্তর দিতে অক্ষম হয়। এছাড়া শকের কারণে স্নায়ুতন্ত্র সাময়িকভাবে বিকল হয়ে যেতে পারে। কথা বলার জন্য জিহ্বা, গলা ও মুখের পেশি এবং সেগুলো নিয়ন্ত্রণকারী স্নায়ুর সমন্বয় দরকার। শকের প্রভাবে এই সমন্বয় নষ্ট হলে মানুষ কথা বলার শক্তি হারায়। কিছু ক্ষেত্রে শক মানসিক কারণেও হতে পারে। ভয়াবহ দুর্ঘটনা, প্রিয়জনকে হারানো বা চরম মানসিক আঘাতের পর কেউ কেউ গভীর মানসিক শকে পড়ে যায়। তখন শারীরিকভাবে সব ঠিক থাকলেও মানুষ কথা বলতে পারে না। একে মানসিক শকজনিত নীরবতা বলা হয়। আবার গুরুতর আঘাত, অতিরিক্ত রক্তক্ষরণ, মাথায় আঘাত বা স্ট্রোকের মতো অবস্থাতেও শক তৈরি হতে পারে। এসব ক্ষেত্রে কথা বলতে না পারা একটি বিপজ্জনক লক্ষণ, যা জীবনহানির ইঙ্গিত হতে পারে। ডাক্তার এবং হাকিম এসব জানান। ডাক্তারকে গতকাল রাতেই কল করা হয়েছিল। তাদের বক্তব্য শুনে সবাই থমকে যায়। শালুক তখন বারে বারে বলছিল, আমার মীরকে একটু দেখুন, ও হয়তো বেঁচে আছে, চিকিৎসা করালে হয়তো বাঁচবে। ডাক্তার বলেছে মীর আর বেঁচে নেই। শত চেষ্টা, ডাক্তার, কবিরাজ যা দেখান না কেন, সে আর বেঁচে উঠবে না। তার বক্তব্য শুনে পুরোপুরি সবাই স্তব্ধ হয়ে যান। রাফিদ ও আহির পাশাপাশি বসা। মীরের মৃত দেহটা বৈঠকখানার মেঝেতে রাখা। সাদা চাদরে ঢাকা তার দেহখানি। গ্রামের মানুষজন উঠোনে এসে ভিড় জমিয়েছে। গতকাল সদ্য বিবাহিত দম্পতির তাৎক্ষণিক বিচ্ছেদে যেন সবাই কাতর। ভাবছে, বলাবলি করছে, কেউ কেউ মুখে শাড়ির আঁচলখানা চেপে ধরে চাপা কণ্ঠে কাঁদছে। গতকাল বিয়ে হলো, নতুন জীবনে পা রাখল, তখনই যে মৃত্যু এসে দুয়ারে দাঁড়িয়ে পড়ল। মীরকে সৃষ্টিকর্তার জিম্মায় নিতে হাজির হয়েছিল। নিয়েই নীল শেষমেশ। রাফিদ বসা থেকে উঠল। মীরের দেহের পাশে বসে সাদা চাদরটা মুখের উপর থেকে সরিয়ে ফেল। রত্নখচিত পেন্ডেন্ট লকেটা খুলে নিয়ে মেঝেতে ধাপ করে বসে আমজাদ তাকালেন সেদিকে। রাফিদ বলল, মীরকে সম্রাট নিষাদের বংশধরদের মধ্যে কেউ মেরেছে। হয়তো তার লক্ষ্য ছিলাম আমি, কিন্তু শেষমেশ তার শিকার হল মীরগু। হয়তো না, তুই ছিলিস তার লক্ষ্য। আর এই খুনটা করেছে কাবির হোসেন। উনিই ছিলেন ছদ্মবেশী সম্রাট নিষাদের বংশধর। আজ সকালে উনার ঘরে গিয়ে দেখি উনি নেই। একটা চিঠি ছিল শুধু, বালিশের নিচে। সেখানে সব সত্য বলে গেছেন। উনি ভীষণ চালাকু। থেমে আহির ব্যতীত কণ্ঠে পুনরায় বলল, সেদিন আমরা সাথে করে যমদূতকে নিয়ে এসেছিলাম। দুধকলা দিয়ে সাপ পুষেছিলাম। আমজাদ একবার মীর, দ্বিতীয়বার তাকালেন থমাস শনের দিকে। নিজেকে নিজের কাছে অপরাধী মনে হচ্ছে। তার তীব্র কষ্ট হচ্ছে। থমাস শনের জায়গায় নিজেকে বসালেন। মীরের নিথর দেহটার স্থানে রাফিদকে বসাল। হ্যাঁ, কল্পনায় উনার সন্তান মারা গেছেন ভাবতেই উনি ভেতরে ভেতরে মরে যাচ্ছেন। তাৎক্ষণিক সে কল্পনার জগৎ থেকে ফিরে আসেন। চোখ ফেল মায়ের দিকে। এক রাতেই তার চোখ, মুখ, রূপ, সৌন্দর্য সব যেন বিসর্জন দিয়েছে। আমজাদ কম মরছে না।
মীরকে নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। চলে গেছে সে তার একমাত্র কন্যাকে চিরশূন্য করে। বুকটা ফেটে যাচ্ছে তার। আমজাদ চোখ থেকে বড় হলেন, এই অবধি বয়সসীমা পার করলেন, কখনো কষ্ট, যন্ত্রণা সেভাবে ছটফট করেননি। দুঃখবতীর জীবন হয় না। তার ও দুঃখ কষ্ট ছিল তার বাবা, ভাই দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়েছে সেদিন তিনি বুক থুবড়ে কেঁদেছিলেন ঠিকই। তবে আজকের দিনের মতো করুণ, মাত্রারিক্ত কষ্ট তার হয়নি। কাঁদতে ইচ্ছে করছে তার। বন্ধ ঘর দরকার, যেখানে বসে কাঁদলে তার কান্না কেউ শুনতে পাবে না, গ্রামবাসীরা দেখবেন না। সবার সামনে কাঁদলে বাচ্চা পাগল বলবে যে। আমজাদ মাথাটা দুদিকে হালকা নাড়ান। চোখে অজস্র জল। এক ফোঁটা জল ছিটকে পড়ল ছড়ি ধরা হাতটির উপর। সচরাচর ছড়িতে ভর দিয়ে চলেন না তিনি, আজ ভর দিচ্ছেন। শরীরের শক্তি যে গতকাল রাতেই ফুরিয়ে গেছে। বুলবুল দেখছে মীরকে। বাড়ি ফিরেছে বেশিক্ষণ হয়নি। বাড়ির চৌহদ্দি অতিক্রম করে ভেতরে প্রবেশ করতেই তখন বাড়িভর্তি মানুষ দেখে চোখ নড়বড়ে হয়ে যায়। ঘরে ঢুকেই সাদা চাদরে কাউকে ঢেকে রাখা দেখল। বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠেছিল ওর। শালুকের পাশে এসে বসে বুলবুল আস্তে ধীরে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করেছিল তাকে কি কে মারা গেছে। শালুক জবাবে শুধু নির্বে মীরের লাশটির দিকে তাকিয়েছিলেন। চোখ দুটো ফুলে গিয়ে ভ্রু ছুঁয়েছে তার। বুলবুল কারো থেকে কোনো জবাব না পেয়ে নিজেই চাদরটা তুলে মীরকে দেখল। মীরকে দেখেই ও দূরে ছিটকে সরে যায়। কান্না শুরু করেছিল। মীর এ বাড়িতে আসার পর থেকেই ও তার পেছনে পড়ে থাকত। এটা ওটার ভয় দেখিয়ে টাকা চাইত। সবসময় মীর এর উপর নজর রাখত, যা সবটাই ছিল ওর আর মীর এর খুনসুটির একটা অংশ মাত্র। আজ সেই অংশটি যেন হারিয়ে গেছে ওর কাছ থেকে। মসজিদ থেকে মৌলভী সাহেব এসেছেন। তিনি আমজাদ এর দিকে এগিয়ে যান। বলেন কি লাশ বেশিক্ষণ রাখা ঠিক না। যত দ্রুত দাফন দিবেন ততই উত্তম। আপনি বললে আমি কবর খোঁড়ার ব্যবস্থা করি। বাঁশ কাটতে হবে। দুজন অনুচরকে বলে বড়ি পাতা গরম জলের ব্যবস্থা করি। আমজাদ তাকান মৌলভীর দিকে। তার চেহারাটা কেমন বিমর্ষ হয়ে গেছে। চোখ জোড়া টকটকে লাল। মেঝেতে পড়ে থাকা মীরের দিকে তাকাল একবার। বললেন কি আপনি ব্যবস্থা করুন কি। কথাটা শুনলেন শালুক। মাথা তুলে তাকালেন আমজাদের দিকে। তার মীরকে মাটির ঘরে একা ফেলে রেখে আসবে, আর আসবে না তার কাছে, ফিরবে না মীর। চলে গেছে চিরতরে মীর। ভাবতেই শালুক প্রতিবার মরে যান। কেবল তার দেহটা পড়ে আছে সবার সম্মুখে। কেঁদে উঠেন বারবার। বাড়ির প্রতিটি মানুষের চোখেই জল, অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছেন গ্রামবাসীরা। আলিমনগর গ্রামে যেন হট্টগোল লেগে আছে। দূর দূরান্ত থেকে যারা শুনছে তারাও ছুটে আসছে মীরকে দেখতে। 2 বেলা গড়াচ্ছে। একদল কবব খোঁড়ার কাজ সম্পন্ন করছে। একদল বাঁশ কেটে কুটে সাজাচ্ছে। বুলবুল বাজার থেকে কাফনের কাপড় কিনে এনেছে। আতর, সুরমা, শেষ বিদায়ের সাজে যা দরকার। আজ যেন মীরকে আরেকবার পূর্বের দিনটির মতন সাজাতে হবে। বুলবুল কাঁদতে কাঁদতে তখন বাজার থেকে ফিরেছে। এই তো গত পরশু সন্ধ্যায় মীর ওর সাথে একটি দুঃস্বপ্ন নিয়ে আলোচনা করছিল। জানিস বুলবুল, আমি একটা স্বপ্ন দেখেছি। এই বাড়িতে বিয়ের আয়োজন চলছে, অথচ আমি কারো শেষ বিদায়ের আয়োজন দেখছি। কথাটা যেন বুলবুল এর চারপাশে প্রতিধ্বনিত হতে শুরু করছিল। মীরের সেই স্বপ্ন আজ সত্যি হয়েছে। বুলবুল চোখের জল মুছে সামলে নীল নিজেকে। মীরকে গোসল করাবে। বড়ি পাতার জল গরম করা হয়েছে। একদল লোক মীরের লাশ নিতে ঘরে প্রবেশ করল। শালুক তা দেখে লাফিয়ে পড়ল মীরের উপর। তাকে কিছুতেই নিতে দিবেন না। তার কান্নার শব্দে চারপাশ দোলে উঠল। তৃষ্ণা, গৌরী, শাহানারা তারা এসে সামলায় শালুককে। শালুক মীরকে ছাড়তে চাইলেন না, তবু তাকে ছাড়তেই হল। গৌরী ওরা খুব কষ্টে শালুককে সরাল। মসজিদ থেকে নিয়ে আসা খাটিয়ায় করে মীরকে চিরতরে ঘর থেকে বের করল। এই যে সে বের হল আর কোনোদিন ফিরবে না, ফিরতে পারবে না এই ঘরে। তাকে নিয়ে যাওয়ার আয়োজন চলছে একান্তই তার ঘরে। কিছু লোক মিলে মীরকে পর্দাঘেরা স্থানে নিয়ে গেল। তাকে গোসল করানো হয়। উষ্ণ গরম জলে তার পুরো শরীর ধুয়ে মুছে সাফ করল। মৌলভী সাহেব গোসল শেষে খুব সুন্দর করে সাদা চকচকে কাপড়টি মুড়িয়ে দিল তার শরীরে। মীরের শেষ আয়োজনটি দূর থেকে দেখছেন থমাস। একজন বাবার চোখের সামনে সন্তানের মৃত্যু দেখা বড়ই অদ্ভুত কষ্টদায়ক ব্যাপার।
আমজাদ সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। আজ তাকে ছড়ি এবং বুলবুল এর সাহায্যে দাঁড়াতে হলে শালুকের কাছে যাবেন। সে পুরোপুরি ভেঙে পড়েছেন। মীর বিদেশ ফিরে যাবে বলে শালুক কষ্ট পেতেন। খুব করে চাইতেন মীর যেন গ্রামে থেকে যায়। কাজ ছাড়া কোনো মতেই করতে চাইতেন না। আজ তার ছেলে তার কোল থেকে চিরতরে হারিয়ে গেল যে তার মুখটির দিকে তাকানো যাচ্ছে না। আমজাদ কাপা কাপা পায়ে তার দিকে এগিয়ে গেলেন। গিয়ে হঠাৎ থম মেরে দাঁড়ালেন। মায়াকে খুঁজল। এতক্ষণ মায়া এখানেই বসা ছিল। এখন দেখছেন না। শোকে কি করে বসে ভেবে আমজাদ বিস্ফারিত চোখে দোতলা ছাদ এদিক ওদিক তাকালেন। কোথাও নেই। রাফিদকে লক্ষ্য করে বললেন, কি মায়া কোথায়? এই তো এখানেই ছিলই বলে সেও তাকায়। দেখল না। আমজাদ পুনরায় বললেন, কুদ্রুত দেখ ও কোথায়। কিছু করে বসল না তো। আমজাদ থেমে যেতেই রাফিদ আহির ছুটে দুজন ঘরের বাইরে, একজন উপরতলার দিকে যেতেই চোখ পড়ে দোতলার দিকে। চোখের কর্নিয়ারে সাদা রঙের কিছু একটা দেখে প্রথমে দাঁড়াল স্থির হয়ে রাফিদ। আহির ও দাঁড়িয়ে পেছন ঘুরে দোতলার দিকে দেখল। মায়া সাদা রঙের শাড়ি পরে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। চুলগুলো এলোমেলো। সাজগাছ গহনা কিচ্ছুটি নেই শরীরে। রাফিদ দম ফেলে বাবা বলে নরম কণ্ঠে ডাকে মায়ের দিকে চেয়ে। আমজাদ তাকান। সেই সাথে সবাই তাকালেন। হঠাৎ সবার চোখে পড়ল, আজ মায়া অন্যরকম সাজে, অন্যরকম রূপে। রঙিন দিনের মেয়েটি যেন এক মুহূর্তে রঙহীন হয়ে গেছে। পরনে সেই বিধবার শাড়ি, সাদার ভেতর মিশে আছে নিঃশব্দ শোক। যে মানুষটির হাসিটা একদিন উঠোন ভরিয়ে দিত, আজ তার হাসিটা শুধুই আক্ষেপ। তার হাসির জায়গায় বসেছে গভীর অচেনা শূন্যতা। চোখ দুটো অবশ্যের মতো তাকিয়ে আছে, কোথাও নয়, কারো দিকে নয়। কী বা সে দেখবে? সব দেখার শক্তি হারিয়ে ফেলেছে যে। তার পরনের শুধু কাপড় বদলায়নি, বদলে গেছে জীবন। শব্দহীন কান্না গালের ভাঁজে ভাঁজে জমে আছে, কিন্তু ঝরে পড়ার অনুমতি পাচ্ছে না। চারপাশে আপনজনেরা আছে, তবু সে একা ভিড়ের মাঝেই তার নিঃসঙ্গতার দীর্ঘ ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। রাফিদ ফিসফিসিয়ে বল, মায়া। সে মায়া বলতেই মায়া উদ্ভ্রান্তের মতন দৌড়ে ছুটে গেল তার ঘরে। ঘরে ঢুকেই দরজাটা কপাট করে আটকে দিল। ঘরের ভেতরের স্মৃতিঘেরা সেই ইট পাথরের দেয়াল ঘেঁষে বসে পড়ল। মন খুলে কাঁদছে। মীরের গায়ের গন্ধটা এখনও তার হাতে মিশে আছে, অথচ মানুষটিই নেই। সে ভাবতে পারছে না। শরীর ধীরে খারাপ হচ্ছে তার। উপলব্ধি করতে পেরেও পারছে না। মীর আদ্রিয়ান এর নাম করে দুটো চিঠি পাঠিয়েছিল। একটা পড়েছিল, একটা এখনও পড়েনি। চিঠির কথা মনে পড়তেই বসা ছেড়ে উঠে খাটের দিকে গেল। বালিশের নিচে চিঠিটা। হাতটা কাঁপছে। কাপা হাতেই চিঠিটা খুল। প্রথমে উল্টো করে ধরছিল, পরে ঠিক করে ধরল। সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। উচ্চারণ করতে পারছে না অক্ষরগুলো। চোখ বুলিয়ে মনে মনে পড়তে শুরু করল, গু প্রিয় মায়াবতী, আমি আদ্রিয়ান ওরফে মীর জাফান শন। চিঠির শুরুতে অদ্ভুত শব্দ, তাই না? হুম, অদ্ভুত। আমার জীবনের প্রতিটি অধ্যাসগুলো এই বিস্ময়কর শব্দেই ঘেরা। আমার জীবনটা বড্ড অন্ধকার, নির্বিঘ্ন। প্রতিটি মুহূর্ত কাটে অন্ধকার কুঠুরিতে। ভাবছ সেই অন্ধকারের রহস্য কি? আমার মা। যবে থেকেই জানতে পেরেছি আমার মা নেই, সেদিন থেকেই আমি মীর বেলাগাম। কত রাত একাকী ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছি জানবে না। কত কষ্ট রোজ পোহাই জানবে না। এতিম হওয়ার কষ্ট সেই বুঝে যে এতিম। আমার সব আছে, বাড়িগাড়ি, টাকা পয়সা। বাবা আছেন, বড্ড ভালোবাসেন আমাকে। ছোট মা ভালোবাসেন, তবু যেন খামতি থেকেই যায়। আর সেই খামতিটাই না আমাকে খুব জ্বালাতন করত। দিন সময় এভাবেই পার হতে লাগল। তুমি আমি ছোট থাকতে ছোট মা ঠিক করেন বড় হয়ে আমি যেন তোমাকে আমার বউ করি। ভালোবাসা উপলব্ধির সময়ে মায়া নামটি প্রথম উচ্চারণ করি। তোমাকে পেতে ছুটে আসি দেশের মাটিতে। আর সেদিনই আমি তোমাকে প্রথম দেখি। গহীন বনে আমার বাঁশির সুরে তোমার ছুটে আসা মুহূর্ত আমার শিহরণ জাগিয়ে তুলেছিল। ঢেউ তুলে দিয়েছিল আমার হৃদয়ে। আমার অন্ধকার জীবনে তোমার আগমন ছিল চন্দ্র সূর্যের মতোই আলোকিত। যেই আলো ধরে বেরিয়ে আসি নিস্তব্ধ বিষাদ ভরা জীবনটা থেকে, তোমাকে দেখে ছুটে এসেছিলাম পাগলের মতন। সেদিন আমি তোমাকে দেখে আবার নতুন করে প্রেমে পড়েছিলাম। আমার মায়াবতী, তোমার মায়াতে জড়িয়ে থাকতে চাই চিরকাল। আমার ভালোবাসা
তোমার ভালোবাসাতেই মরতে চাই। যদি কখনো মৃত্যু আসে, সেই মৃত্যুও যেন তোমার হাত চেপেই আসে। আজ যখন তোমার চোখে জল দেখেছি, বিশ্বাস করো, সমুদ্র আছড়ে পড়েছিল মাথার উপর। মস্তিষ্কের নিউরনগুলো যেন ধীরে ধীরে ছিঁড়ে যাচ্ছিল। খুব কষ্ট পেয়েছি আমি। তোমার সাথে আমার বিয়ের বিষয়টি আমি সবাইকে বলতে বারণ করেছি, যেন তোমাকে অবাক করতে পারি। কিন্তু দেখো, আজ তোমার চোখের জলেই আমাকে চমকে দিয়েছে। দরকার নেই আর অবাক করার। তোমার কষ্ট সহ্য করার ক্ষমতা মীরের নেই। চিঠিটা যখন তুমি পড়বে, হয়তো তখন তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে। খুঁজবে আমাকে। জানো মায়াবতী, এই চিঠিটা লিখতে বসে বুঝলাম, কিছু অনুভূতি কাগজে ধরতে গেলে হাত কাঁপে। তবু লিখছি, কারণ তোমাকে না বললে আমার ভেতরের ভালোবাসা যেন অপূর্ণ থেকে যাবে। তুমি জানো, তোমার নামটা ভাবলেই আমার মনে এক ধরনের শান্তি নেমে আসে। যেন জীবনের সমস্ত কোলাহলের ভেতরেও একটি নির্ভরতার ঠিকানা আছে। তুমি আমার কাছে শুধু ভবিষ্যতের সঙ্গিনী নও, তুমি আমার বিশ্বাস। যে বিশ্বাসে ভর করে আমি আগামী পথের দিকে এগোতে চাই। আমি জানি জীবন সব সময় সহজ হবে না। আমাদের পথে থাকবে দুশ্চিন্তা, ক্লান্তি, হয়তো ভুল বোঝাবুঝিও। কিন্তু আমি এটুকু জানি, তোমার হাতটা ধরলে সেই সব কিছু পার হয়ে যাওয়ার সাহস আমি পাব। কারণ তুমি আছো বলেই আমি মীর এখনও বেঁচে থাকার স্বপ্ন দেখি। তোমার হাসির ভেতর আমি আশ্রয় দেখি, তোমার নীরবতায় দেখি গভীরতা। তুমি কথা না বললেও আমি বুঝতে পারি তোমার মন আমার জন্য কতটা যত্নশীল। তুমি আমার জীবনের এক শক্তি। সেই শক্তির পাশে দাঁড়াতে পারাই আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হবে। মায়া, আমি শুধু সত্যিকারের সৎ, উত্তম জীবনসঙ্গী হিসেবে তোমার পাশে থাকার অঙ্গীকার করতে চাই। যখন দিন ভালো যাবে, তখন আমরা সেই আনন্দটুকু ভাগ করে নেব, আর যখন দিন কঠিন হবে, তখন সেই কঠিন সময়টা দুজনে একে অপরের পাশে থেকে ভালোবাসার শক্তিতে সহজ করে নেব। আমার অসম্ভব ভালোবাসা কোনো প্রদর্শনের জন্য নয়। এটা প্রতিদিনের ছোট ছোট যত্নে, সম্মানে আর একে অপরের প্রতি শ্রদ্ধায় বেঁচে থাকবে, এই আমার বিশ্বাস। তুমি যেমন, ঠিক তেমন করেই তোমাকে গ্রহণ করতে চাই। আর মাত্র কয়েক ঘন্টা, এরপর তোমাকে সারা জীবনের জন্য আমার করে নেব। ছোট্ট একটা সংসার সাজাবো। তোমার কোলভরে ছোট্ট রাজকন্যা, রাজকুমারী আসবে। তাদের নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। আজ তোমাকে কাঁদানোর জন্য ক্ষমা চাই মেয়ে। তোমার আজকের কষ্টটুকু আমার হয়ে যাক। এই চিঠির শেষে শুধু এটুকুই বলবো, জীবন যদি একটা দীর্ঘ পথ হয়, তবে সেই পথটা তোমার সঙ্গে হাঁটার সুযোগ পাওয়াই আমার সবচেয়ে বড় প্রার্থনা। সবটুকু আন্তরিকতা নিয়ে, তোমার হবু স্বামী মীর জাফান শন। মন্তব্য চাই, গঠনমূলক। পরবর্তী ধামাকা অপেক্ষা করছে। আশা করি কেউ নিরাশ হবে না।